আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় জামিন পেয়েছেন আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই দুজন জামিন পেয়েছেন তার কারণ তারা যে গ্রেপ্তার হয়েছিলেন তাই গ্রেপ্তারির 90 দিনের মধ্যে কিন্তু কোনো চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই। তখন এই আরজিকর মামলায় প্রথম যে চার্জশিটটা পেশ করে সেই চার্জশিটের নাম ছিল একমাত্র সঞ্জয় রায়ের, এবং পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটের দিকে তাকিয়েছিল সমস্ত মানুষ। কিন্তু দেখা যায় এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি, আর চার্জশিট পেশ করতে না পারার জন্যই কিন্তু জামিন পেলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজিকর হসপিটালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রশ্ন হচ্ছে, সিবিআই কেন চার্জশিট পেশ করতে পারলো না? নাকি সিবিআই ইচ্ছাকৃত চার্জশিট পেশ করলো না, নাকি এখানে কোনো পক্ষ থেকে চার্জশিট পেশ না করার জন্য থামিয়ে দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থাকে? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আরজিকর হসপিটালে জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুন মামলায় ঠিক তার 5 দিন পর আদালতের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই, এবং সিবিআই তদন্ত শুরু করার পর যে বিষয়গুলো সামনে এসেছিলো তাতে হচ্ছে এভিডেন্স ট্যাম্পারিং কিন্তু মারাত্মক অভিযোগ সামনে আসে। অর্থাৎ যেখানে পরিবারের লোকজনকে আটকে দেওয়া রয়েছে, তো পাশাপাশি এই যে সেমিনার রুম যেখানে ঘটনাটি ঘটে সেইখানে কিন্তু অবাধে মানুষ যাতায়াত করছেন। অর্থাৎ পাশাপাশি এই যে পজিশন সেখানে কিন্তু যেভাবে শুধুমাত্র সাধারণ মানুষ নয়, পুলিশ কর্তারা ছিলেন ল্যাবের অর্থাৎ ল্যাব বিশেষজ্ঞ ছিলেন, পাশাপাশি আমরা জানি আইনজীবী পর্যন্ত ছিলেন। অর্থাৎ পরিকল্পিতভাবে এই এভিডেন্স ট্যাম্পারিংটা করা হয়েছিল। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, সিবিআই যে কারণে চার্জশিটটা পেশ করতে পারলো না তা হচ্ছে যে সমস্ত বিষয়গুলো সামনে এভিডেন্স ট্যাম্পারিংয়ের, সুতরাং এভিডেন্স ট্যাম্পারিং যে শুধু তার উপর ভিত্তি করে চার্জশিট পেশ করা যায় না, বা চার্জশিট পেশ করলে পরবর্তী জামিন পেতে পারে। তার কারণ ইতিমধ্যে সিআইএলএফ যে রিপোর্টটি দিয়েছে সেই রিপোর্ট কিন্তু মারাত্মক। তাতে কিন্তু যে ডিএনএর সম্বন্ধে যে রিপোর্টটি এসছে, যে ডিএম, তাতে কিন্তু দেখা যাচ্ছে এই যে জুনিয়র চিকিৎসক ধর্ষণ এবং খুন হয়েছিলেন তার সঙ্গে কিন্তু সঞ্জয় রায়ের কিন্তু ডিএনএ ম্যাচ করে গেছে। পাশাপাশি এর সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকজনের ডিএনএ কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবং এর সঙ্গে রয়েছে একজন মহিলাও কিন্তু রয়েছে। কিন্তু যেহেতু দ্বিতীয়বার এই নির্যাতিতার ডিএনএ টেস্ট সম্ভব নয়, কারণ তার দেহ দাহ করে দেওয়া হয়েছে, সুতরাং একদমই যে সুপরিকল্পিত তা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ এই যে রিপোর্টটা সামনে এসছে, ডিএনএ যে রিপোর্টটা সামনে এসছে, সেই রিপোর্টে যেটা বলা হচ্ছে যে আরও বেশ কয়েকজন পুরুষ এবং একজন মহিলার ডিএনএ ম্যাচ করছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সেখানে আরও কজন সঙ্গে ছিলেন, এবং পাশে যে আঘাতের চিহ্নগুলো রয়েছে তাও কিন্তু এই ডিএনএ রিপোর্টে উল্লেখ রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা ছিলেন তারা কারা ছিলেন, বা তদন্তকারী সংস্থা তাদের নামই বা তাদের খুঁজে বের করতে পারলো না কেন? প্রশ্ন হচ্ছে, এই রকম জায়গায় দাঁড়িয়ে যদি টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং এই সন্দীপ ঘোষের নামে যে চার্জশিট পেশ করতো সিবিআই, তাহলে হয়তো তারা জামিনটা পেয়ে যেতে পারতেন। আর জামিন যদি একবার জামিন পেয়ে যেতে পারতেন চার্জশিট পেশ করার পরেও, তাহলে কিন্তু তাদেরকে ভাগে আনা মুশকিল ছিল। তার কারণ এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের হয়ে আইনি লড়াইটা করবে না তো দেশের বিখ্যাত আইনজীবীরা। তাদের ফিস কত আমরা সবাই জানি, সুতরাং কারা সওয়াল করবেন সেটা তো পরের বার, কিন্তু বিখ্যাত আইনজীবীরা সওয়াল করবেন। এবং সেইখানে দাঁড়িয়ে চার্জশিট নাম থাকা সত্ত্বেও যদি জামিনটা তারা পেয়ে যান, তাহলে কিন্তু তাদেরকে দ্বিতীয়বার আর গ্রেপ্তারিটা সম্ভব না। অর্থাৎ সেখানে কিন্তু যথেষ্ট বেগ পেতে হতে পারে সিবিআইকে, আর সেই কারণেই সিবিআই কিন্তু চার্জশিটটা পেশ করেনি। সিবিআই চার্জশিট পেশ করেনি, এবং এই যে ডিএনএ যে রিপোর্টটা সামনে এসেছে, সুতরাং এখানে দেখার চেষ্টা হচ্ছে এই ডিএনএর সঙ্গে আর কার ডিএনএ ম্যাচ করছে সেটা কিন্তু দেখার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। আর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে তারা যে জামিন পাচ্ছে তার প্রধান কারণ, একদিকে যেমন একটা যে দেখা যায় তাদের বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ নেই সুতরাং জামিন পাওয়ার পর তারা এভিডেন্স ট্যাম্পারিং বা অন্য কোনো কাজে লিপ্ত হন কিনা, কারণ জামিন পেলেও তারা কিন্তু তদন্তের আওতার বাইরে চলে যাবেন না, তদন্তের আওতার মধ্যেই থাকবেন। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপই গুরুত্বপূর্ণ। এইখানে দাঁড়িয়ে তদন্তকারী সংস্থা যেটা প্রমাণ করতে চাইছেন, কংক্রিট এভিডেন্স চাইছেন, যার উপর ভিত্তি করে এই টালা থানার ওসি এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করলে বা চার্জশিট পেশ করলে দ্বিতীয়বার যেন জামিন পাওয়ার কোনো জায়গা না থাকে। আর তার পিছনেই কিন্তু লড়াই করছে
তদন্তকারী সংস্থা। আর এই যে ডিএনএ যে রিপোর্ট, এখানেও ডিএনএ রিপোর্টটা নিয়ে প্রশ্নটা কিন্তু উঠেই যায় যে যেহেতু মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় রয়েছেন, পাশাপাশি তার থাকার কারণ তার ডিএনএ কিন্তু ম্যাচ করে গেছে, কিন্তু বাকি যারা তাদের ডিএনএ অর্থাৎ তার সঙ্গে কিন্তু এখনও টেস্টটাই হয়নি। এখানেই ধোঁয়াশাটা রয়ে গেছে যে আরও এক মহিলার যে সন্ধান পাওয়া গেছে তিনি কে এবং আর কে এর সঙ্গে যুক্ত ছিলেন। এবং যেহেতু সুপরিকল্পিতভাবে 9 আগস্টের পর যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংগুলো করা হয়েছে, তার দেহ দাহ করা থেকে শুরু ময়নাতদন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, সুতরাং সব কিছু একটাই ইঙ্গিত দেয় যে সুপরিকল্পিতভাবে এবং সুস্থ মস্তিষ্কে এই এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে। আর এভিডেন্স ট্যাম্পারিংয়ের সবচেয়ে মোক্ষম কাজটা হচ্ছে তড়িঘড়ি দেহ দাহ করে দেওয়া, অর্থাৎ দ্বিতীয়বার ময়নাতদন্তের কোনো জায়গা নেই। তো স্বাভাবিকভাবেই তদন্তের এই ঢিলেমিটা হচ্ছে তদন্তকারী সংস্থায়। কিন্তু আরেকটা ব্যাপার বলে রাখবো, যেহেতু কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন হচ্ছে, সুতরাং সিবিআইয়ের উপর চাপও রয়েছে, জনমানুষের চাপ তো রয়েছেই, পাশাপাশি রয়েছে আদালতের চাপও রয়েছে। তো এইখানে দাঁড়িয়ে সিবিআইকে তাদের তদন্তের ক্ষেত্রে নিজেদের সর্বোচ্চ ভূমিকা দেখাতেই হবে। এখন তা যদি দেখাতে না পারে তাহলে তাদের নিয়ে প্রশ্ন উঠবে, প্রশ্ন আমাদের মনেও রয়েছে। কারণ এতদিন হওয়ার পরে যে এভিডেন্সগুলো এসেছিলো যে তার পরিবারকে বাইরে রেখে দেওয়া, সুতরাং এগুলো কোনো এভিডেন্সের মধ্যে পড়ে না, এগুলো জাস্ট মৌখিক। সুতরাং এগুলো আদালতে পেশ করে যে 3 ঘন্টা 4 ঘন্টা বসিয়ে রেখেছে, তার জন্য এভিডেন্স ট্যাম্পারিং হচ্ছে, এইভাবে কোনো কিছু প্রমাণ সম্ভব নয়। আর যার কারণেই সময়টা নিচ্ছেন তদন্তকারী সংস্থা। জামিন পেলেও পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটের সুযোগ যে তাদের হাতে রয়েছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর চার্জশিট পেশ করে ফেললেই যদি জামিনটা পেয়ে যেতেন, তাহলে দ্বিতীয়বার কিন্তু বেগ পেতে হতো তদন্তকারী সংস্থার। আর যার ফলে কিন্তু এই এখন পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেননি। এখন দেখা যাক কবে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে এবং এই তদন্তে সিবিআই কতটা অগ্রগতি করতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকুন সবাই।